আমাদের আইনমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে ওপেন চ্যালেঞ্জ দিয়ে গেলাম আজকে। আমি আর শিশির বাংলাদেশ সরকারের যে কোনো মন্ত্রীকে অন রেকর্ড কনস্টিটিউশনাল ইস্যুতে চ্যালেঞ্জ করে গেলাম, যদি আমাদের থেকে চ্যালেঞ্জ করতে পারেন প্লিজ কাম অন ডেস্ক। আমি আর শিশির বাংলাদেশ সরকারকে চ্যালেঞ্জ করে গেলাম অন কনস্টিটিউশন, প্লিজ কাম টু টক অ্যাবাউট দ্য কনস্টিটিউশন অ্যান্ড হিস্ট্রি। দেখি আপনারা পারেন কিনা, সাহস থাকলে আইসেন ডাকচুতে। আপনাদের কার কতটুকু কনস্টিটিউশনাল নলেজ আছে, কনস্টিটিউশনাল ডেপথ আছে, উইড লাইক টু সি ইট। বাংলাদেশে বোগাস আর্গুমেন্ট দিচ্ছেন পার্লামেন্টে, বোগাস মিসলিড করছেন, মিথ্যাচার করছেন। গুমের ব্যাপারে দেখলাম আইনমন্ত্রী প্রপারলি মিসলিড করেছে, and that's a breach of oath. He should be dismissed. As a cabinet minister হিসেবে সে নেশনকে মিসলিড করতে পারেন না। আমি নতুন করে একটা ফ্রি, ডেমোক্রেটিক, ইন্ডিপেন্ডেন্ট, সভরেন রিপাবলিক করবার জন্য প্রস্তাব করছি। রিপাবলিকের কথা বলা হয়েছে, জনগণের রাষ্ট্রের কথা বলা হয়েছে, অ্যাজ অপোজ টু মনার্কি অর কিংডম। তাহলে এবং সেই রাষ্ট্রটা কিসের ভিত্তিতে পরিচালিত হবে? বলা ছিল যে আমার 3টা মূলনীতির ভিত্তিতে এই নতুন রিপাবলিকটা পরিচালিত হবে: সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার। ফ্রেঞ্চ রেভলিউশনের ডিক্লারেশন যদি পড়েন, রাইটস অফ ম্যান, সেখানে দেখবেন যে এক্স্যাক্টলি সেই ভ্যালু সিস্টেমগুলো যেগুলো বলশেভিক রেভলিউশনে বলা হয়েছিল যে এই ভিত্তিতে আমার এই রাষ্ট্রটা হবে। কিন্তু আমরা দেখলাম 72-এর সংবিধান প্রণয়ন কমিটি, যে বিখ্যাত কমিটির কথা বারবার বলে 72-এর সংবিধান গেলানোর চেষ্টা করা হয় আমাদেরকে, তারা কি প্রস্তাব করলেন? নতুন করে 4টা মূলনীতির প্রস্তাব করলেন: ধর্মনিরপেক্ষতাবাদ, বাঙালি জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র। কোথায় পেলেন? যেই ঘোষণাপত্রের ভিত্তিতে লক্ষ লক্ষ মানুষ মুক্তির লড়াইতে নেমেছিল, আমার বাবা সহ, তারা তো ওই মূলনীতিগুলো শুনে যুদ্ধে নেমেছিল। আপনি এই মূলনীতিটা কোথায় পেলেন? 70-এর নির্বাচনে ম্যান্ডেট নিয়েছিলেন এই মূলনীতির ভিত্তিতে নতুন রাষ্ট্র করবেন, নেন নাই। 69-এর গণ অভ্যুত্থানে যে ম্যান্ডেট নেওয়া ছিল, সেই ম্যান্ডেটে বলা ছিল যে আমার নতুন রিপাবলিক এইটার ভিত্তিতে চলবে। 66-তে যে গণ অভ্যুত্থান হয়েছে, 6 দফা কর্মসূচি দেওয়া হয়েছে, সেখানে কি বলা ছিল যে আমার এই রাষ্ট্রটাই 4টা মূলনীতির উপর ভিত্তি করে চলবে। আওয়ামী লীগের দলীয় গঠনতন্ত্রে ছিল, মুক্তিযুদ্ধের 9 মাসের কোনো দলিল দস্তাবেজ অস্থায়ী সরকারের কোথাও ছিল না। তাহলে আপনি সংবিধান তৈরি করে আমার মুক্তির লড়াইয়ের সাথে প্রথম বেইমানি করলেন, এবং যেই ইনস্ট্রুমেন্ট দিয়ে আপনি বেইমানি করলেন, এক্স্যাক্টলি ইতিহাস রিপিট করে ওই সিমিলার ইনস্ট্রুমেন্টকে ইউ আর ইউজিং নাও অ্যাগেন্স্ট দ্য ভেরি পপুলার ম্যান্ডেট অফ দ্য টাইম। 2026-এর ম্যান্ডেটকেও আপনি এক্স্যাক্টলি সেম সংবিধান দিয়ে জাস্টিফাই করবার চেষ্টা করছেন। আমার স্বাধীনতার ঘোষণাপত্রে বলা ছিল একটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট করবেন, একটা রিপাবলিক হবে। সেই রিপাবলিকে দেখলাম সোনার বাংলার নেপো কিডসরা গত পরশু দিন কিভাবে আমার ক্রিকেট বোর্ড দখল করে ফেললো। বলা ছিল রিপাবলিকের কথা, কিন্তু কায়েম করলেন রাজতন্ত্র। আপনার পারিবারিক রাজতন্ত্র কায়েম করলেন। নেপালের কথা মনে নাই? নেপালের আন্দোলন কোথায় শুরু হয়েছিল? আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি, এই নেপোকিটদেরকে বাংলাদেশের তরুণরা আবার প্রতিরোধ করবে ইনশাআল্লাহ। বাংলাদেশের ইতিহাস সাক্ষী, these are not tolerated for years and years, for hundreds of years. These have been evident for the nation and the students. These have been the place for evidence. This has happened in the past and shall happen in the future for the same given reason. এটা হইতেই হবে। এটা মুক্তির লড়াইয়ের অঙ্গীকার ছিল আমাদের। সেই নেপোকেটসরা আবার বাংলাদেশে নতুন করে সুটটাই পরে ফিরে আসছে, যাদের আয়োটা অফ এভিডেন্স, কোনো কন্ট্রিবিউশন নাই গত জুলাইয়ের অভ্যুত্থানে, ন্যূনতম কোনো অভ্যুত্থানের কোনো কন্ট্রিবিউশন নাই। এক্স্যাক্টলি দেখেন 72-এর সংবিধানে কিভাবে আমাদের সাথে প্রতারণা করলো। বলা ছিল একটা গণতান্ত্রিক রাষ্ট্রের কথা স্বাধীনতার ঘোষণাপত্রে ছিল। বাংলাদেশের ইতিহাসে সোনার বাংলায় প্রথম নির্বাচন, দ্য ওল্ড এনাফ টু রিমেম্বার অ্যান্ড দোজ গুড এনাফ টু রিড দ্য বুকস অফ হিস্ট্রি, 73-এর মার্চের প্রথম নির্বাচন পড়েন। বাংলাদেশে জাসদ সবচেয়ে বড় বিরোধী দল ছিল, তাদেরকে কোথাও ইলেকশন ক্যাম্পেইন করতে দেওয়া হয় নাই। 100-র উপর ক্যান্ডিডেটকে পিটায়, জেলে ভরে, হত্যা করে নাই করে দিয়েছে। শেখ মুজিব নির্বাচনের পরে বঙ্গভবনে দাঁড়িয়ে বলেছে আজকে বাংলাদেশে কোনো বিরোধী দল নাই, শেখ মুজিব বলেছে অন রেকর্ড। তাহলে 73-এর নির্বাচন তার ফল, আর আমার স্বাধীনতার ঘোষণাপত্রে আপনি কি বলা ছিল, আর 72-এর ইনস্ট্রুমেন্ট দিয়ে যে ইলেকশনটা করলেন, এক্স্যাক্টলি আপনি আমার মুক্তির লড়াইয়ের সাথে আবার বেইমানি করলেন, এক্স্যাক্টলি ইউজিং অর এক্সকিউজিং উইথ দ্য সেম ইনস্ট্রুমেন্ট অফ পলিটিক্স। তাহলে চিন্তা করে দেখেন, এই মুক্তির লড়াইতে এই জাতির পলিটিক্যাল ক্লাসের বেইমানের ইতিহাস
নতুন কোনো ঘটনা না, বারবার ঘটেছে। এবং বারবার আমার তরুণরা ঠিক একই কারণে রাস্তায় এসে লড়াই করে, জীবন দিয়ে মুক্তির লড়াইতে আখরে আখরে রক্ত দিয়ে দেয়ালে দেয়ালে লিখে দিয়েছে, বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর। কারণ এই ঝড়ের সিমটমটা একদিনে তৈরি হয় নাই, বসন্তে বসন্তে শেষে কালবৈশাখী এসে আমার তরুণদের হৃদয়ে সেই ঝড় তৈরি করে দিয়েছে টর্পেডোর মতো করে, যেটা 24 হয়ে ফিরে আসে, যেটা 90 হয়ে ফিরে আসে, যেটা 71 হয়ে ফিরে আসে। এবং আগামী দিনগুলোতেও বাংলার এই নেপোকিস্তের বিরুদ্ধে এই ঝড় আবার ফিরে আসবে। খোদার কসম লিখে রাখেন, ইতিহাস তার নিজস্ব গ্রামার ফলো করে আবার ফিরে আসবে আপনাদের বিরুদ্ধে। এবং আপনাদেরকে ওয়ার্ন করছি, আপনারা আমাদের শত্রু রাজনৈতিক দল না। কথা শুনে মনে করবার কোনো কারণ নাই যে আপনাদের পতনের জন্য কোনো আন্দোলন আমরা করছি। আমরা শুধু আপনাদেরকে সতর্ক করছি, আহ্বান করছি, কারেকশন করবার জন্য বলছি, নিজেদের পথ শুধরায় নেন। তা না হলে এমন একটা সময় আসবে, ঘুম থেকে উঠে দেখবেন আপনার কর্মচারীরা বলবে, স্যার ম্যাডাম বিমান এসে পৌঁছে গেছে গেটে। বিশ্বাস করেন, দিস আর দ্য থিংস হ্যাপেন্ড ইন দ্য পাস্ট। এবং এই বাস্তবতাগুলো অস্বীকার করবেন না, ভুলে যাবেন না। ক্ষমতা যেটা করে, চোখের সামনে ছানি ফেলে দেয়, এবং ওই ছানির কারণে যেটা হয়, আপনারা সত্য দেখতে পারেন না ওই কাচের দেয়াল ভেদ করে। অতএব আজকের এই হীনমন্যতার জায়গাটা কোথায় সেটা বলে আমি শেষ করব। 71-এ দেখবেন যাকে সামনে রেখে আমাদের এই মুক্তির লড়াই হয়েছিল, শেখ মুজিবুর রহমান, যাকে কেন্দ্র করে স্বাধীনতা তৈরি হয়েছিল, সংগঠিত হয়েছিল, সেই ব্যক্তিটার ইতিহাস যদি দেখেন, আপনারা যদি তাজউদ্দিন আহমেদের ডায়েরি পড়েন, তার মেল লেখা বই পড়েন, এম এ মোহাইমেন আওয়ামী লীগের এমপি ছিল, তার লেখা পড়েন, আপনারা যদি বিবিসি বাংলার সাবেক মহাপরিচালক ছিল, তার লেখা পড়েন, আপনারা দেখবেন পাতায় পাতায় শেখ মুজিবের হীনমন্যতার কথা আসছে 71-এর মুক্তিযুদ্ধ নিয়ে। কেন? আমি এত বড় নেতা, আমি 7 তারিখে এত মানুষের সামনে বক্তব্য দিলাম, আমার এক আঙ্গুলে দেশের কোটি কোটি মানুষ উঠেছে আর বসেছে, সেই আমি ছাড়া কিভাবে একটা মুক্তির লড়াই সংগঠিত হয়? এই হীনমন্যতা শেখ মুজিবকে সবসময় তাড়া করে ফিরেছে। তাজউদ্দিন আহমেদ তাকে বারবার বলেছে, আসেন মুজিব ভাই, আপনাকে আমাদের মুক্তির লড়াইয়ের গল্পটা বলি। আপনাকে একদিন নিয়ে মুজিবনগর যাই, সীমান্তের এই পারে ওই পারে আমরা মাসের পর মাস কিভাবে ঝুঁকি নিয়ে একটা মুক্তির লড়াইকে সংগঠিত করেছিলাম। শেখ মুজিব খাইতে খাইতে বলতেছে, আমি সব জানি, তোরা কি করছো না করছো। শেখ মুজিবের ভিতরে এই হীনমন্যতা প্রচণ্ড রকম কাজ করত। ঠিক একইভাবে দেখতে পাচ্ছি, এবং বাই ডিফল্ট শেখ মুজিব ওই লড়াইতে রণাঙ্গনে ছিলেন না। 25 তারিখ যখন গোলটেবিল বৈঠক ভেস্তে গেল, বিকালে সন্ধ্যায় তাজউদ্দিন আহমেদ বলছে যে আমি একটা রেকর্ডার কাগজ কলম নিয়ে মুজিব ভাইয়ের বাড়িতে গেলাম, যে মুজিব ভাই, খবর পাচ্ছি আজকে সব ক্র্যাকডাউন হবে রাতে, আপনি একটা ঘোষণাপত্র রেকর্ড করে দেন, আপনাকে যদি কোনো কারণে অ্যারেস্ট করে ফেলে, আমরা যেন এইটাকে কেন্দ্র করে সামনে রেখে জনগণকে সংগঠিত করতে পারি। শেখ মুজিব অস্বীকার করলো যে না, কোনো ঘোষণাপত্র এখন রেকর্ড করা যাবে না, এগুলো ঝামেলা হবে, আরও বেশি ধরপাকড় হবে। উনি বললেন, তাহলে কাগজ কলম নিয়ে আসছি, একটু লিখে দেন যেটা আপনার নামে আমরা পাঠ করব। শেখ মুজিব সেটা করতে অস্বীকার করেছিল। এই শেখ মুজিবের নামে যিনি ঘোষণাপত্র দিতে অস্বীকার করলেন, যিনি বক্তব্য রেকর্ড করতে অস্বীকার করছেন, অথচ তাকে সামনে রেখে একটা মুক্তির লড়াই সংগঠিত হয়েছে, তার ভিতরে এবং তার 71 পরবর্তী আচরণ পুরোটা মিলিয়ে দেখা যায় যে 71-এর মুক্তির লড়াইতে শেখ মুজিব, শেখ পরিবার এবং আওয়ামী লীগের বড় একটা অংশের যে হীনমন্যতা, এবং এই হীনমন্যতা কাটিয়ে উঠতেই তাকে চেতনা ব্যবসা করতে হয়েছে গত 55 বছর। সে মুক্তির লড়াইটাকে ঘোষণাপত্রের আলোকে একটা রিপাবলিক করবার বিনির্মাণের চেষ্টা সে করে নাই, বরং মুক্তির লড়াইকে নিয়ে সে ব্যবসা করতে চেয়েছে, স্বাধীনতার ঘোষণাপত্র নিয়ে ব্যবসা করতে চেয়েছে, মুক্তিযুদ্ধের শহীদদেরকে নিয়ে ব্যবসা করেছে। একটা তালিকা পর্যন্ত হয় নাই এই সোনার বাংলায়। কত অসভ্য রাষ্ট্র আমরা চিন্তা করেন, আমার এই দেশের জন্য যে মানুষগুলো জীবন দিয়েছে তার একটা তালিকা পর্যন্ত নাই। আপনি ভিয়েতনাম মেমোরিয়াল দেখে আসেন, 59,000 প্লাস সৈন্যের প্রত্যেকের নাম সেই ভিয়েতনাম মেমোরিয়ালে লেখা আছে। আপনি এখন ট্রাফালগার স্কোয়ারে যান, আপনি লন্ডনে গেলে দেখবেন, হাইড পার্কে গেলে দেখবেন 2005 সালে 7/7 বোম্বিংয়ে যে 52 জন মানুষ মারা গেছে, প্রত্যেকের নাম সেখানে খোদাই করে দেওয়া আছে। আপনি ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে যান নিউ ইয়র্কে, 9/11-এর ঘটনার 3000 প্লাস কাছাকাছি মানুষের প্রত্যেকের নাম খোদাই করে দেওয়া আছে। আমার শহীদদের একটা তালিকা নাই, সংখ্যা আছে 30 লাখ। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? 3 মিলিয়ন।
30 লাখ কি জিনিস, এটা কয়টার পেছনে কয়টা সংখ্যা লাগে আপনি বোঝেন? আওয়ামী লীগ এই হীনমন্যতার কারণে সেগুলো নিয়ে রাজনীতি করেছে, প্রয়োজন ছিল না। আপনার লড়াইতে 100 লোক মারা গেল, দ্যাটস এ গুড এনাফ, ইটস এ চেঞ্জ ফর দ্য স্টেট। আমার একটা রাষ্ট্র প্রকল্প আছে, একজন লোক না মারা গেলেও কোনো সমস্যা নাই। আমার রাষ্ট্র প্রকল্পের সাথে মৃত্যুর সম্পর্ক নাই, এটা আকাঙ্ক্ষার স্বপ্ন, স্বপ্নের সম্পর্ক। আমি একটা রাষ্ট্র বানাতে চাই, যেই রাষ্ট্রটা আমার স্বপ্নের যে বড় হবে, আকাশ সমান হবে, তেমন একটা রাষ্ট্র চাই। সেই রাষ্ট্রটা শেখ মুজিব আওয়ামী লীগ করতে পারে নাই বলে তার হীনমন্যতা। এক্স্যাক্টলি দেখবেন বিএনপি নেতাদের মধ্যে, সে 24-এর আয়নায় যখন তাকায়, বিএনপির কোনো মিছিলের ছবি নাই। সে যখন 24-এর আয়নায় তাকায়, বিএনপির ব্যানার ধরা কোনো মিছিল নাই। সে যখন 24-এর আয়নার দিকে তাকায়, ছাত্র তরুণদের সাথে একসাথে বিএনপির নেতারা মিছিল করছে, তেমন কোনো প্রতিবাদের ঝড় নাই। বরং তারা অন রেকর্ড বলেছিল এটার সাথে আমরা নাই। এই হীনমন্যতা বিএনপি তাড়া করে ফিরছে। সে যখনই 24-এর আয়নায় তাকায়, সে এনসিপিকে দেখে, এবি পার্টিকে দেখে, তরুণদেরকে দেখে, নাম না জানা 1400 শহীদকে দেখে, 26,000 আহত মানুষকে দেখে, 600 অন্ধকে দেখে, কিন্তু সে বিএনপিকে খুঁজে পায় না। এই হীনমন্যতা তাকে 24-এর জায়গা থেকে তাড়া করে ফিরছে। এবং এক্স্যাক্টলি তার নেতারা 71-এর মতো পালায়া ছিল, জেলে ছিল, তা না হলে বিদেশে ছিল। এক্স্যাক্টলি সেম ফেনোমেনা। মনে হচ্ছে 71 নতুন করে, 24-এ আবার নতুন করে রিস্ক্রিপ্টেড হয়েছে ফর দ্য নেশন টু রিমেম্বার। এই হীনমন্যতা যদি বিএনপি উঠাইতে না পারে, এটার কারণ হচ্ছে আজকের আমাদের লার্নের ফ্রেন্ডরা, আইনমন্ত্রী, আমাদের ডিপার্টমেন্টের বড় ভাইরা, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, ওনারা আমাদেরকে প্রত্যেক দিন আইন শেখায়, অ্যাজ ইফ বাংলাদেশে ওনাদের মতো আইন বোঝা মানুষ আসলে নাই। ডাকসুকে অনুরোধ করছি, আমাদের আইনমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে ওপেন চ্যালেঞ্জ দিয়ে গেলাম আজকে, আমি আর শিশির বাংলাদেশ সরকারের যে কোনো মন্ত্রীকে অন রেকর্ড কনস্টিটিউশনাল ইস্যুতে চ্যালেঞ্জ করে গেলাম। যদি আমাদের থেকে চ্যালেঞ্জ করতে পারেন, প্লিজ কাম অন ডেস্ক। আমি আর শিশির বাংলাদেশ সরকারকে চ্যালেঞ্জ করে গেলাম অন কনস্টিটিউশন। প্লিজ কাম টু টক অ্যাবাউট দ্য কনস্টিটিউশন অ্যান্ড হিস্ট্রি। দেখি আপনারা পারেন কিনা। সাহস থাকলে আইসেন ডাকসুতে। আপনাদের কার কতটুকু কনস্টিটিউশনাল নলেজ আছে, কনস্টিটিউশনাল ডেপথ আছে, উইড লাইক টু সি ইট। বাংলাদেশে বোগাস আর্গুমেন্ট দিচ্ছেন পার্লামেন্টে, বোগাস মিসলিড করছেন, মিথ্যাচার করছেন। গুমের ব্যাপারে দেখলাম আইনমন্ত্রী প্রপারলি মিসলিড করেছে। And if there's a breach of oath, he should be dismissed. As a cabinet minister হিসেবে সে নেশনকে মিসলিড করতে পারেন না। তো সেই জায়গাতে আমরা বারবার বলছি, এই জাতিকে আমরা ওয়ার্ন করছি, আমাদের তরুণদেরকে আমরা বলছি যে এটা এক অনিবার্য বিপ্লবের বাস্তবতা তৈরি করছে। প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে যারা হিস্টোরিয়ান আছেন তারা বলেছেন যে এটা আসলে 2টা বিশ্বযুদ্ধ ছিল না, ইট ওয়াজ এ ওয়ান ওয়ার্ল্ড ওয়ার উইথ এ লং সিজফায়ার। অমীমাংসিত জায়গা ছিল। এবং সেই জন্য যেটা হয়েছে বাংলাদেশে, 24-এর গণ অভ্যুত্থান জুলাই সনদ দিয়ে শেষ হয়ে যায় নাই। এটা একটা অনিবার্য কাঙ্ক্ষিত বিপ্লবের মধ্যস্থতার সময় চলছে, সিজফায়ার পিরিয়ড চলছে। এবং আমরা দেখতে পাচ্ছি আকাশে যে টর্নেডোর কালো মেঘ বৈশাখের চেপে বসেছে, এই রাজনীতির কালো বৈশাখ আবার কয়দিন পরে এই রাজনীতির আকাশে ফিরে আসবে। আমাদের তরুণরা আবার মুক্তির লড়াই নিয়ে আবু সাইদ, মুগ্ধ, ওয়াসিম, শরীফ ওসমান হাদির মতো আবাবিল হয়ে আবার বাংলার আকাশে ফিরে আসবে, শুধুমাত্র এইটা বলবার জন্য বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলিকর, লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না। আজাদির প্রশ্নে, ইনসাফের প্রশ্নে আপোষ না করে আমরা লড়াই করে যাব বাংলাদেশের লাল সবুজের পতাকার জন্য। এটাই হচ্ছে 24-এর গণ অভ্যুত্থানের সেই অবিসংবাদিত জায়গা, যেই জায়গাটা আবার আগামী দিনে ঘুরে ফিরে আসবে এবং আসছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।